নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল অশরীরী আড্ডা, যেখানে আমরা প্রতি মঙ্গল ও শনিবার আপনাদের জন্য নিয়ে আসবো এক রোমহর্ষক ভৌতিক কাহিনী। গত মঙ্গলবারের ভিডিওতে এত পরিমাণ ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের গল্পটি তাই আপনাদের মনের গভীরে এক ভয়ানক আতঙ্কের সৃষ্টি করবে। আজকে অশরীরী আড্ডার দ্বিতীয় এপিসোড, জীবন্ত লাশ। চলুন তাহলে গল্পের দিকে এগোনো যাক। এই ভয়ানক ঘটনার শুরু চেন্নাই শহরের এক রাজবাড়ি থেকে। সেই রাজবাড়ি শহরের থেকে ছিল 30 কিলোমিটার ভিতরের দিকে পেরাম্বুর নামক একটি গ্রামে। গ্রামে এখন জনবসতি প্রায় নেই বললেই চলে। সবচেয়ে বড় বিষয়টি যে সেই গ্রাম ছেড়ে সবাই চলে গেছে, কেউ ওই গ্রামের দিকে ফিরেও তাকায় না। সেখানে বসতি গড়ে ওঠা বহু দূর, একজন মানুষকে খুঁজে বের করা ছিল অসম্ভব। কি এমন হয়েছিল সেই গ্রামে? এই রাজবাড়িকে ঘিরেই তৈরি হয়েছিল এক জটিল রহস্য। সেই প্রশ্নের উত্তর খুঁজতে বহু মানুষ গেছে সেই রাজবাড়িতে, তবে যা হয়েছে তা আশ্চর্যকর। তাদের অধিকাংশ আর ফিরে আসেনি, আর যারা এসেছিল তাদের কেউ পরবর্তীকালে মারা গেছে, আর বাকিরা কোনোদিন সাধারণ জীবনযাপন করতে পারেনি। মানসিক ভারসাম্য তারা হারিয়েছে অচিরেই। এই ঘটনা তদন্ত করতে একদিন সেই গ্রামে পৌঁছায় প্রতীক। প্রতীক ছিল তামিলনাড়ুর এশিয়ান জার্নালিজম কলেজের ছাত্র। ফাইনাল ইয়ার শেষে ইন্টার্নশিপের জন্য তাকে পাঠানো হয় সেই অভিশপ্ত গ্রাম পেরাম্বুরে। প্রতীক ছোট থেকেই ভূতের গল্প শুনতে খুব ভালোবাসত। মনে মনে ভাবত, আমিও যদি ভূত দেখতে পেতাম তাহলে জমিয়ে আড্ডা মারতাম। কলেজে বন্ধুদের সাথে গল্পও করতো মাঝে মাঝে, যেন তাকে কোনো ভৌতিক স্থানে পাঠানো হয় জার্নালিজমের জন্য, আর তার সেই ইচ্ছা পূরণও হয়। সে মনে মনে আনন্দই পায় যে তার স্বপ্ন সত্যি হতে চলেছে। তবে তার স্বপ্ন খুব শীঘ্রই যে দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছিল তা সে নিজেও জানত না। কলেজের অনেক বন্ধুই তাকে বারণ করে, তবে সে শোনার ছেলে নয়। সে বরাবরই খুব এক্সাইটেড সেখানে যাওয়ার জন্য। ওই রাজবাড়িতে যাওয়া মানুষগুলোর পরিণতি সম্পর্কে অবগত ছিল প্রতীক, তবু সেখানে সত্যিটা জানার জন্য সে খুব ইন্টারেস্টেড ছিল। তাই কাল বিলম্ব না করে সে রওনা দেয় পেরাম্বুরের উদ্দেশ্যে। তবে এবার যা ঘটতে যাচ্ছিল তার সাথে, তার জন্য সে একদম প্রস্তুত ছিল না। যেদিন সে পৌঁছায় সেদিন বার ছিল শনিবার, অমাবস্যার রাত। দিন তো একই খারাপ, তবে এর মধ্যে বড় ঝক্কির ব্যাপার ছিল প্রতীকের বাসটি মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে প্রতীককে হেঁটেই পৌঁছাতে হয় গ্রামের দিকে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রতীকের রাত হয়ে যায়। তাই জন্য সে আর রাজবাড়ির উদ্দেশ্যে যায়নি। গ্রামেরই বাইরে এক কৃষকের বাড়িতে আশ্রয় নেয় সে। সেই কৃষক তাকে যথেষ্ট সেবা যত্ন করে, তার খাদ্যের ব্যবস্থা করে দেয় এবং শোয়ার ব্যবস্থা করে দেয়। শুতে যাওয়ার আগে প্রতীকের সঙ্গে সেই চাষির অনেকক্ষণ গল্প আড্ডা হয়। চাষি তাকে জিজ্ঞেস করে যে কেন এসছে সেই গ্রামে। প্রতীক জবাব দেয় যে সেই গ্রামে এসছে জার্নালিজমের জন্য। ওই রাজবাড়ির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলিকে তাকে একটা রিসার্চ পেপারে আবদ্ধ করতে হবে, সেই কাজেই সে এসেছিল। সেই চাষি শুনে তাকে সাবধান করে দেয় যে ওই রাজবাড়ি কিন্তু ভালো না, ওর সাথে অনেক কিছু ঘটে গেছে। এই কথা শুনে প্রতীক মনে মনে খুব ইন্টারেস্ট পায় কী হয়েছে তার থেকে জানার জন্য। সে জিজ্ঞেস করে যে কী এমন হয়েছে সেই রাজবাড়িতে, তবে তার উত্তর দিতে পারে না। সেই চাষি বলে যে এর উত্তর আমি দিতে পারবো না, সে অনেক বড় ঘটনা। প্রতীক এক প্রকার সেই চাষির কথা তোয়াক্কা না করেই সেদিন রাতের জন্য শুয়ে পড়ে। পরের দিন সকাল হতেই সে রওনা দেয় রাজবাড়ির উদ্দেশ্যে। রাজবাড়ির দিকে যেতেই তার পথে একটা বিড়াল কাটে, কিন্তু প্রতীক একটা মডার্ন ছেলে, তার কাছে এই বিড়াল কাটাটা একটি কাকতালীয় ঘটনা। সে রাজবাড়ির দিকে অগ্রসর হয়। রাজবাড়িতে পৌঁছাতেই তার সাক্ষাৎ হয় কেয়ারটেকার মন্টুর সাথে। মন্টু প্রতীককে তার ঘরটি চিনিয়ে দেয় আর তাকে সব কিছু দেখিয়ে দেয় কোথায় কি আছে, আর যখনই দরকার পড়বে তাকে যেন ডাকে। একটা টেলিফোন ছিল সেই রাজবাড়িতে,
কিন্তু আশ্চর্যজনক ঘটনা, গ্রামে কোনো মানুষ না থাকা সত্ত্বেও সেই টেলিফোনের লাইন অ্যাক্টিভ ছিল। এটাই প্রথম খটকা দেয় প্রতীককে। তবে তাতে খুব একটা তোয়াক্কা করেনি প্রতীক। দিনে তো সেরকম কিছু ঘটেনি। সন্ধে বাড়তে থাকলো। প্রতীক হঠাৎ করেই নিচের একটি ঘর থেকে বাসন কোসন পড়ার আওয়াজ পায়, যা শুনে প্রতীক ছুটে যায়। দেখে সেখানে একটা বিড়াল ঢুকেছে। সে যেতেই বিড়ালটি পালিয়ে যায়। তাই আবার বাসনগুলোকে সঠিক জায়গায় রেখে দেয় প্রতীক। প্রতীক তারপর মন্টুদাকে খুঁজতে যায়, কিন্তু খুঁজেই পায় না। তার খিদে পেয়েছিল। ঘড়ির দিকে তাকাতেই অবাক হয়ে যায় প্রতীক। দেখে ঘড়ির কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে গেছে। প্রথমে মনে মনে প্রতীক ভাবলো হয়তো ঘড়ি খারাপ হয়ে গেছে। তবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর প্রতীক বুঝলো না, ঘড়ি খারাপ হয়নি, সময় আটকে গেছে। রাজবাড়িতে ঢুকতেই মন্টুদা প্রতীককে বলেছিল যেন উপরের সিঁড়ির দিকে না যাওয়া হয়, কিন্তু প্রতীক কারুর কথা শোনার ছেলে না, আর বরাবরই তার ভূত নিয়ে একটু বেশি ইন্টারেস্ট। তাই সে মন্টুদার উপস্থিতি না দেখে চুপচাপ আস্তে আস্তে উপরের সিঁড়ির দিকে উঠে যায়। আর উপরের সিঁড়ির দিকে উঠতেই সে দেখে একটা লম্বা করিডোর, যেখানে 4খানা দরজা ছিল। প্রথম দরজায় সে দেখে একটা স্টোর রুম ছিল, সেখানে অনেক বাক্স প্যাটরা পড়েছিল। দ্বিতীয় দরজার দিকে যেতেই সে দেখে একটা বিশাল রাজসভা, যা সেই রাজবাড়ির অন্তর্ভুক্ত ছিল। আর তৃতীয় দরজার দিকে যেতেই মন্টু দাদার পিছন দিয়ে হাত দেয় আর তাকে বলে, এখানে কেন এসছো তুমি? প্রতীক মনে মনে একটু ভয় পেয়ে যায়, ভাবে হয়তো মন্টুদা কিছু বলবে, তাই সে ঘোরে। মন্টুদাকে বললো যে আমি বলেছিলাম না এখানে আসতে না, এই জায়গা ভালো না। প্রতীক তার কথা শুনে একটু হেসেই ফেলে, কিন্তু মন্টুদার কথা সে রাখে। সে নিচের দিকে চলে আসে। প্রতীক মনে মনে ভাবে, কেন শেষের দুটো দরজা আমাকে দেখতে দিল না মন্টুদা? তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই রাজবাড়িতে শুরু হয় বিভিন্ন রকমের ঘটনা। প্রতীক শুয়ে থেকে শুনতে পায় যেন বাইরে দিয়ে কারুর চলার শব্দ। তার পায়ে নাগরাই জুতো ছিল, যার টক টক শব্দ পাচ্ছিল প্রতীক। আরো রাত বাড়তে প্রতীক চিৎকারের আওয়াজ পায়, বিভিন্ন মেয়েদের চিৎকারের আওয়াজ। প্রতীক একটু মনে মনে ভয় পেয়ে যায়। আর সবচেয়ে বেশি ভয় পেয়ে যায় যখন প্রতীক তার সামনের ঘড়িটা দেখে বন্ধ হয়ে পড়ে আছে। প্রতীক বুঝতে পারে যে রাজবাড়ির ভিতরে সবকটি ঘড়ি প্রায় বন্ধ হয়েই পড়ে আছে, তবে তার নিজের ঘড়িটা কেন বন্ধ হয়ে রয়েছে তার উত্তর প্রতীক পায় না। সেদিন রাতের মতো ঘুমিয়ে পড়ে প্রতীক। পরের দিন সকালে উঠতেই প্রতীক মন্টুদার কাছে যায় আর জিজ্ঞেস করে এই ঘড়ির সম্বন্ধটা নিয়ে। মন্টুদা কোনো উত্তর দেয় না। প্রতীক এও জিজ্ঞেস করে যে কি আছে এই রাজবাড়িতে, যার জন্য সব মানুষ গ্রাম ছেড়ে চলে গেল। মন্টুদাও উত্তর দিল না। সে মনে মনে ভাবলো কি এমন হয়েছিল, গ্রামের লোকরাও কিছু বলছে না, মন্টুদাও কিছু বলছে না। তাই সে তার রিসার্চ পেপার কি করে বানাবে তাই নিয়ে একটু চিন্তা হয়ে গেল তার। প্রতীক বেশি দেরি না করে গ্রামের বাইরের দিকে যায়। গিয়ে সেখানে অনেক মানুষদের জিজ্ঞেস করে যে কি হয়েছিল গ্রামে। কেউ উত্তর দিতে চায় না। তবে শেষে এক বৃদ্ধা মহিলার বাড়িতে সে যায়। সে বৃদ্ধা মহিলা তাকে ভিতরে ডাকে, তাকে জিজ্ঞেস করে কি জানতে চাও তুমি বলো। প্রতীক নির্ভয়ে জবাব দেয় যে কি এমন হয়েছিল সেই রাজবাড়িতে। সেই বৃদ্ধা মহিলা জবাব দেয় যে সেই রাজবাড়িতে এক নৃত্যশালা ছিল, এখানে রোজ নতুন নতুন নর্তকীরা নৃত্য দেখাতে আসতো। রাজা সেই নর্তকীদের ভোগ করত এবং তাদেরকে বন্দি বানিয়ে রাখত। এরকমই এক নর্তকীকে তিনি ভোগ করার চেষ্টা করতে গেলে সেই নর্তকী পালিয়ে যায়। তবে রাজা ছিল দুশ্চরিত্র এবং প্রচণ্ড শয়তান। সেই রাজা সেই নর্তকীকে মেরে ফেলে এবং তারই আত্মা সেই রাজবাড়িতে ঘুরে বেড়ায়। প্রতীক শোনার পর বৃদ্ধা মহিলার বাড়ি ছেড়ে রাজবাড়ির দিকে চলে যায়। সেই বৃদ্ধা মহিলার কথার সত্যতা যাচাই করার জন্য প্রতীক মন্টুদার খোঁজ করে, কিন্তু মন্টুদাকে সে খুঁজে পায় না। তাই সে রাজবাড়ির ভিতরে নিজের ঘরে চলে যায়। রাত হয়। সে মনে মনে ভাবে যদি বৃদ্ধা মহিলার কথা সত্য হয় তাহলে সেই নৃত্যশালাটি কোথায়। সেটি দেখার জন্য প্রতীক সেদিন রাতে আবার উপরের দিকে যায়। এবার সে তৃতীয় দরজা খুলে দেখতে চায়। তখনই দেখে সেখানে নৃত্য হচ্ছে, নর্তকীরা নাচছে, চারিদিকে সবাই হাততালি দিচ্ছে, আর মাঝখানে সেই রাজা বসে আছে। প্রতীক দেখে ভয় পেয়ে যায়, ভাবে তো অনেক পুরনো ঘটনা।
তাহলে আমি কি দেখছি? তখনই মন্টু দাদার পিছন দিয়ে হাত দেয়, আবার বলে, তুমি আবার এসছো উপরে? আবার যখন প্রতীক দরজার দিকে তাকায় তখন দেখে চারিদিক শুনশান, পুরো বাড়ি অবস্থা সেই নৃত্যশালা। প্রতীক ভয় পেয়ে যায়, আবার সে নিজের ঘরে চলে আসে। পরের দিন সকালে সে আবার সেই বৃদ্ধা মহিলার সন্ধানে যায়, তবে তাকে পাওয়া তো বহু দূরের কথা। প্রতীক সেই বৃদ্ধা মহিলার বাড়িটিও খুঁজে পায় না। এই ঘটনা প্রতীককে অবাক করে দেয়। প্রতীক এই সব কিছু তার রিসার্চ পেপারে লিখছিল, তবে সেদিন রাতে যা ঘটেছিল তা প্রতীকের জন্য ছিল সত্যি অবিশ্বাস্য। সেদিন রাতে প্রতীক যখন ঘুমোতে যায়, তার কিছুক্ষণ পর সে জাগনা পায় এক সুমধুর কণ্ঠের আওয়াজে, যেন কেউ তাকে ডাকছে প্রতীক প্রতীক করে। সে সেই আওয়াজে মন্ত্রমুগ্ধ হয়ে উপরের দিকে আবার চলে যায়। সেদিনকে সে সেই তৃতীয় ঘরে যা দেখে তাতে তার চোখ চড়ক গাছ হয়ে যায়। সে দেখে সেই ঘরে সেই রাজা সেই নর্তকীকে মেরে ফেলছে। সেই দেখে প্রতীক প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে সে নিজেকে আবার তার নিজের ঘরে দেখতে পায়। মন্টু দাদার পাশে বসেছিল, তাকে বলছিল, বারবার কেন তুমি উপরের ঘরে চলে যাও? তোমাকে বারণ করেছি না? তখন প্রতীক একটু রেগে যায় আর মন্টুদাকে বলে যে, কি এমন হয়েছিল উপরের ঘরে যে তুমি আমাকে যেতে দাও না? বারবার একই কথা বলো। মন্টুদা শুধু একটাই কথা বলে, তুমি এখান থেকে চলে যাও। ও বাঁচতে দেবে না, ও কাউকে বাঁচতে দেয় না। প্রতীক এসব শোনার পর একটু ভয় পেয়ে যায়, তবে সে মনে মনে ভেবেই রেখেছিল যে এই ঘটনার কুল কিনারা না করে, এই রহস্যের পর্দা ফাঁস না করে সেই রাজবাড়ি কিংবা পেরাম্বুর গ্রাম ছেড়ে কোথাও যাবে না। সুমন প্রস্তুত হয়ে যায়, এই রহস্যের কিনারা সে বের করে ছাড়বে। তাই জন্য সেদিন রাতে সে জেগে থাকে। তার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরতে থাকে। কেন সেই বৃদ্ধা মহিলাকে তার পরদিন থেকে আর সে খুঁজে পায় না? কেন ঘড়ির কাঁটা বন্ধ হয়েছিল? আর কেনই বা তৃতীয় ঘরে যাওয়ার সময় মন্টুদাকে সে একমাত্র দেখতে পায়? আর তৃতীয় ঘরে কেনই বা নর্তকীর মৃত্যুর ঘটনাটি আবার তার চোখের সামনে পুনরাবৃত্ত হয়েছিল? এইসব রহস্যের সমাধান করার জন্য সে প্রস্তুত হয়ে যায়। জেগে থাকতে থাকতে প্রতীক একসময় ঘুমিয়ে পড়ে। ক্লান্ত ছিল প্রতীকের শরীর, খুব ধকল গেছে তার উপর দিয়ে। তবে ঘুমেই যেন হঠাৎ তার শরীর দিয়ে চাদরটিকেও কেড়ে নেয়। প্রতীকের ঘুম ভেঙে যায়। প্রতীক তার বিছানার নিচের দিকে তাকায়, কিচ্ছু দেখতে পায় না। কিন্তু ঠিক ওই মুহূর্তে মনে হয় প্রতীকের কেউ গলা টিপে ধরেছে। প্রতীকের শ্বাস আটকে যায়, প্রতীকের চোখ ঠিকরে রক্ত বেরিয়ে আসতে লাগে। কিন্তু মন্টুদা দরজায় খটখট করতে চারিদিক ফাঁকা হয়ে যায়। প্রতীক বুঝতেই পারে না কি হলো তার সঙ্গে, কেনই বা হলো। সব নর্মালি রয়েছে। প্রতীক দরজা খুলতেই মন্টুদা প্রতীককে বলে, তুমি তোমার সব প্রশ্নের উত্তর খুঁজছিলে না? আমি তোমায় বলছি, চলো আমার সাথে। মন্টুদা প্রতীককে নিয়ে সেই করিডোরে চতুর্থ ঘরটিতে প্রবেশ করে। সেখানে অনেকগুলো ছবি দেখায়, যেখানে প্রতীক দেখতে পায় যে ওই রাজার ছবি। খুব বীর দর্পে তিনি সমস্ত শত্রুদের দমন করে পেরাম্বুর গ্রামে রাজত্ব করেছেন এক সময়। তবে তার চরিত্রের যে দোষ ছিল তা বরাবরই জানত প্রতীক। মন্টুদা বলে, আসলে এই রাজবাড়িতে এই রাজা সেই নর্তকী হত্যা করে। সেই নর্তকীর আত্মাই আবার ফিরে আসে প্রতিশোধ নিতে। প্রতীক জিজ্ঞেস করে, সেই নর্তকী কি পেরেছিল তার প্রতিশোধ নিতে? মন্টুদা বলে, না, তার প্রতিশোধ নিতে তাকে দেওয়া হয়নি। সেই রাজা বিভিন্ন তন্ত্র মন্ত্র সাধনার দ্বারা ওই আত্মাকে বশবর্তী করে ফেলেছিল, যার কোনোদিন রাজবাড়িতে আসতে পারেনি। আর ওই নর্তকীর দেহকে এই রাজবাড়ির নিচে দফন করে দিয়েছিল। তাই তার আত্মা আজও ঘুরে বেড়ায় সেই রাজার উপর প্রতিশোধ নেওয়ার জন্য, যা কোনোদিন আর সম্ভব নয়। প্রতীক তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, তাহলে কেন সেই নর্তকী এদের সবাইকে মেরেছে, যারা যারা এই বাড়ি সম্বন্ধে জানতে এসছে? মন্টুদা বলে যে তার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নিতে চায়, তাই সে যে কোনো পুরুষকে দেখলেই তাকে হত্যা করে। কারণ সে মনে মনে ভাবে হয়তো সেই রাজা
পুরো বিষয়টা পরিষ্কার হয় প্রতীকের কাছে। প্রতীক ভেবে নেয় যে এই রাজবাড়িকে যদি অভিশাপ মুক্ত করতে হয় তাহলে তাকে প্রতিশোধ নেওয়া করাতে হবে। মন্টুদার কাছে জানতে চায় যে তাহলে এর আত্মার শান্তি কি করে হবে। মন্টুদা যা জবাব দেয় তা ছিল ভীষণই অন্যরকম। আসলে সেই নর্তকীর আত্মাকে এই রাজারই কোনো বংশধরকে মারতে হবে, তবেই এই আত্মা চিরজীবনের মতো মুক্তি পাবে এবং পিরাম্বুর গ্রাম এবং এই রাজবাড়ি অভিশাপ মুক্ত হবে। তবে তখনও প্রতীকের মনে আরো কতগুলো প্রশ্ন ছিল। কেন সে সেই দিনে নর্তকীর হত্যা নিজের চোখের সামনে দেখতে পেয়েছিল? কোথায় গেল সেই বৃদ্ধা মহিলা? এই প্রশ্নের উত্তর প্রতীক তখনও খুঁজে বেড়াচ্ছে। পরের দিন সকালে প্রতীক এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য রাজবাড়ির স্টোর রুমে যায়, যদি কিছু পাওয়া যায়। এবং সেখানে গিয়ে সে একটি বই পায় যার মধ্যে সেই রাজবাড়ি সম্বন্ধে সব কিছু লেখা ছিল। সেখানে লেখা ছিল রাজা চন্দ্রকান্ত ছিল খুব দুশ্চরিত্র রাজা, যে প্রতিদিন নতুন নতুন নর্তকীদের ভোগ করত এবং প্রয়োজনে তাদের হত্যা করত আর তাদের বন্দি করে রাখত। আর একদিন এক নর্তকী তার হাত থেকে রক্ষা পেতে পালিয়ে যায়, কিন্তু সে পালাতে পারে না। রাজা তাকে হত্যা করে দেয়। এসব ঘটনা তার কাছে জানাই ছিল, সে বৃদ্ধা মহিলা তাকে বলেছিল। কিন্তু তার মধ্যে আরো কিছু লেখা থাকে যেগুলো প্রতীক জানতো না। সেখানে লেখা থাকে এই নর্তকীর আত্মা ফেরত আসবে সে রাজাকে হত্যা করতে, আর তাকে যদি হত্যা করতে না দেওয়া হয় তাহলে সে এই রাজবাড়িতে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াবে এবং এখানে আসা প্রতিটি পুরুষকে সে রাজা ভেবে হত্যা করবে। কিন্তু তার আত্মা তখনই মুক্তি পাবে যখন সে সেই রাজার কোনো বংশধরকে হত্যা করতে পারবে এবং তার বংশধরের হাতে একটি চিহ্ন থাকবে যা সেই আত্মা জানতে পারবে। প্রতীক এই লাইনটা পড়ার পর ভয় পেয়ে যায়, কারণ জন্মের পর থেকেই তার হাতের তালুতে একটি চিহ্ন রয়েছে এবং সেই চিহ্ন ওই বইতে আঁকা। অর্থাৎ এর দ্বারা এটাই প্রকাশিত হয় যে প্রতীকই সেই রাজার বংশধর, অর্থাৎ সেই নর্তকী প্রতীককেই মারতে চাইছে। এইসব পড়ার পরই প্রতীক যখন বেরোতে যায় তখনই দেখে সেই বৃদ্ধা মহিলা সেখানে দাঁড়িয়ে আছে এবং প্রতীকের দিকে ছুটে আসে এবং তাকে গলা ধরে তাকে দেওয়ালের সাথে সেটিয়ে দেয় এবং তার গলা টিপে ধরে, শ্বাস আটকে তাকে মারার চেষ্টা করে। প্রতীক কোনো রকমে তার হাত থেকে বেঁচে পালাতে যায়, তখনই মন্টুদা আসে এবং সে বৃদ্ধা মহিলার পেটে ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করে। প্রতীক ভয় পেয়ে যায়। মন্টুদাকে জিজ্ঞেস করে ইনি কে ছিলেন, কেনই বা মারলে এনাকে, আর কেনই বা ইনি আমাকে মারতে এসেছিলেন? মন্টুদা উত্তর দেয় যে এখানে তুমি যা দেখছো সবই কাল্পনিক, এখানে কিচ্ছু নেই, না এই রাজবাড়ি, না রাজবাড়ির মানুষজন, না আমি, না এই বৃদ্ধা মহিলা। প্রতীক ঘাবড়ে যায়। এগুলো কি হচ্ছিল প্রতীকের সাথে প্রতীক ভেবে পায় না। তখন মন্টুদা তাকে আবার সেই তৃতীয় ঘরে নিয়ে যায় আর মন্টুদা নিজের আসল রূপে চলে আসে। প্রতীক দেখতে পারে যে সে আসলে মন্টুদা নয়, তারই পূর্বপুরুষ সেই রাজা চন্দ্রকান্ত। প্রতীক বুঝতে পেরে যায় যে তার পূর্বপুরুষ তাকে বাঁচাতে চাইছে। রাজা বলে ওঠে তুমি রাজবাড়ি ছেড়ে চলে যাও, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়। তবে প্রতীক ছিল স্পষ্টবাদী। প্রতীক রাজার মুখের উপর জবাব দেয় তুমি যা করেছো তা ভুল, তার প্রায়শ্চিত্ত হওয়া উচিত, আর এই রাজবাড়ি আমি অভিশাপ মুক্ত করেই যাব, তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। চন্দ্রকান্ত বলে তুমি ভুল করছো, এসব করো না। আর এই বলা মাত্রই সেখান দিয়ে সে উধাও হয়ে যায়। প্রতীক তৎক্ষণাৎ নিচে নেমে আসে আর নিজের ঘরে চলে যায়। নিজের ঘরে বসে সে ভাবতে থাকে যে নর্তকের শরীর কোথায় দফন করা আছে। প্রতীক একটি চিহ্ন দেখতে পায়, যে চিহ্ন তার হাতের তালুতে আঁকা। সেখানেই প্রতীক খোঁড়া শুরু করে এবং অনেক ঘন্টা খোঁড়ার পর সে সেই নর্তকীর শরীর খুঁজে পায়। বেলা থাকতেই প্রতীক গ্রামের এক তান্ত্রিকের কাছে পৌঁছায় এবং সব ঘটনা খুলে বলে।
সেই তান্ত্রিক তাকে জানায় যে আগামী অমাবস্যায় এই শরীরকে দাহ করতে হবে, তাহলেই বিনা কোনো হত্যায়, বিনা কোনো প্রতিশোধে এই গ্রাম আবার অভিশাপ মুক্ত হয়ে উঠবে এবং সেই রাজবাড়ি। তবে একটা শর্ত আছে, একমাত্র ওই রাজার বংশধরই এই কাজ করতে পারবে, আর এই বাড়ি ছাড়া যাবে না। কিন্তু প্রতীক জানতো যে সে আত্মা তাকে একটা রাতও বাঁচতে দেবে না, তাকে মেরেই সে নিজের মুক্তি পাবে। তাই তার কাছে একটা রাত ছিল সবচেয়ে ভয়ানক রাত। সে কি করবে বুঝতে পারছিল না। সে বাড়ি চলে আসে। রাত এগোতে থাকে, ঘড়ির কাঁটা স্তব্ধ হয়ে যায়। তার ঘাড়ের কাছে দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। তার শরীর দিয়ে চাদর বেরিয়ে যায়। জানলায় সে ছায়ামূর্তি দেখতে পায়। বাসন কোসন করার আওয়াজ হতেই থাকে। তখনই খাটের তলা দিয়ে একটা হাত প্রতীকের পা ধরে টানে। প্রতীক বুঝে যায় যে সেই আত্মা তাকে মারতে চলে এসছে এবং সেই নর্তকী তার দিকে ছুটে আসে, আবার তার গলা টিপে ধরে এবং তাকে দেয়ালে সেটিয়ে তাকে হাওয়ায় তুলে দেয়। প্রতীক ছাড়ানোর চেষ্টা করে। প্রতীক বলে, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমাকে মারলে তুমি হয়তো মুক্তি পাবে, কিন্তু এই প্রতিশোধের আগুন তোমার কোনোদিন মিটবে না। প্রতীক বলে, আমি জানি হয়তো আমার পূর্বপুরুষ তোমার সাথে ভুল করেছে, কিন্তু এর শাস্তি আমরা কেন পাবো? আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার মুক্তির ব্যবস্থা করব। এই কথা শুনে সেই নর্তকীর আত্মা তাকে ছেড়ে দেয় এবং কোথাও যেন মিলিয়ে যায়। পরদিন সকালেই প্রতীক সেই শরীর নিয়ে দাহ করতে চলে যায় এবং শরীর দাহ করতে যেন এক কালো ছায়া সেই রাজবাড়ি উপর দিয়ে চলে যায়। প্রতীক বুঝতে পারে যে এই স্থান অভিশাপ মুক্ত হয়ে গেছে। দাহ কার্য সম্পন্ন হতেই সেই তান্ত্রিক তার মাথার উপরে হাত রাখে এবং নিমেষেই প্রতীক অজ্ঞান হয়ে যায়। এবং প্রতীক যখন ঘুম থেকে ওঠে তখন দেখে সে তার নিজের বাড়িতে রয়েছে। সে মনে করে সে যেন ঘুম থেকে উঠেছে, আর যা দেখেছে সবই যেন একটা স্বপ্ন ছিল তার কাছে। না তার কাছে সেই রিসার্চ পেপার ছিল, না তার পুরো ঘটনা পুরোপুরি মনে ছিল। শুধু তার কাছে একটি আবছা আভার মতো সেই স্মৃতিটুকু রয়েছিল কারুর একটা শরীর দাহ করে দেওয়া। প্রতীক সাধারণ জীবনযাপন করতে শুরু করলো। কিছুদিন পর সে সবকিছু ভুলেও গেল। তবে কোন এক নির্ঝুম রাতে তার স্বপ্নে সেই নর্তকী আবার এসে যখন তাকে ডাকে প্রতীক, তখন তার ঘুম ভেঙে যায় এবং সেই সব কথা তার মনে পড়ে। এবং তারপর থেকে প্রতীক আর কোনোদিন পেরাম্বুর গ্রামের নাম নিজের মুখে আনেনি। কে ছিল সেই তান্ত্রিক? কেনই বা তার সবকিছু একটা স্বপ্ন মনে হয়েছিল? আদৌ কি কোনো রাজবাড়ি ছিল সেখানে? এই সব প্রশ্নের কোনো উত্তর তার কাছে ছিল না। তবে শেষে প্রতীক একটা জিনিস লক্ষ্য করে, যে তার হাতের তালুতে সেই চিহ্নটি কোথাও যেন মিলিয়ে গিয়েছিল। আজকের গল্পটি এতটি। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আসা গল্পের খবর সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছায়। আবার আমরা আসবো আগামী মঙ্গলবার এক নতুন রোমহর্ষক ভৌতিক কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য স্টে আপডেটেড, স্টে টিউনড।